কলকাতার ইতিহাস নিয়ে যারা চর্চা করছেন তাদের কাছে এখানকার প্রথম অ্যাংলিকান চার্চ অর্থাৎ সেন্ট জনস চার্চের গুরুত্ব অপরিসীম। এবং আমরা এর আগের এপিসোডেই এখানকার গোরস্থানে কলকাতার ইতিহাসের কত মহামূল্য উপাদান ছড়িয়ে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারেন। আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা এই চার্চের ভিতরে ঢুকব এবং দেখব এর ভেতরে কত ঐতিহাসিক মহামূল্য উপাদান ছড়িয়ে রয়েছে। তাহলে চলুন আমাদের ভিডিওটা আরম্ভ করা যাক। এই যে গির্জা সেন্ট জনস চার্চ, এর যে গঠনশৈলী দেখছেন এইটাকে বলা হয় নিও ক্লাসিক্যাল স্টাইল অফ আর্কিটেকচার। এবং লন্ডনের বিখ্যাত সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ড এই গির্জার আদলে আর্কিটেক্ট জেমস অ্যাগ এইটিকে তৈরি করেছিলেন। এবারে মনে করুন আপনি মূল ফটক দিয়ে গির্জার ভেতরে ঢুকবেন, তবে ঠিক এই মুহূর্তে যদি আপনি মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকান দেখবেন একটি ছোট মার্বেলে তৈরি বসবার জায়গা রয়েছে। যদি এর কাছে যান তখন দেখতে পাবেন যেটা দিয়ে এই বসবার জায়গাটা তৈরি সেই মার্বেলের ফলকটা একটা টুম্বস্টোন, এবং এর গায়ে কি লেখা রয়েছে দেখুন। জনৈক পিটার প্যান নামক কারো একজনের কবর থেকে এটা নেওয়া হয়েছে। ইনি কি সেই কাল্পনিক পিটার প্যান? কি জানি, বলতে পারবো না। যাই হোক, এইবারে আমরা মূল গির্জার ভেতরে ঢুকছি। এবারে ধরুন আপনি মূল গির্জার মধ্যে ঢুকলেন। এবারে ঢোকা মাত্রই যদি আপনি বাঁ দিকে ফিরে তাকান দেখতে পাবেন দুটো সুন্দর ছবি আঁকা রয়েছে। একটি হচ্ছে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ অবস্থার ছবি, এবং দ্বিতীয়টি হচ্ছে এই সেন্ট জনস চার্চের একটা ইঙ্ক স্কেচ। এই দেখুন। এইবারে দেখুন সামনের দিকে যে বেঞ্চগুলো পাতা রয়েছে এইগুলোকে বলে পিউজ, এবং তার সামনে এই যে বেদিটা এইটাকে বলা হয় অল্টার। দেখতে পাচ্ছেন এই অল্টারের ওপর একটা ছোট ক্রস রয়েছে এবং পিছন দিকে যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন ছবি আঁকা রয়েছে। এবারে যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এই অল্টারের যে মেঝেটা এটা গাঢ় নীল রঙের তৈরি মার্বেলে নির্মিত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মার্বেল কিন্তু বাংলাদেশে খুব একটা সহজে পাওয়া যায় না, তাহলে এটা এলো কোত্থেকে? এর একটা বেশ ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে। যদি আপনি এখানকার কোনো স্থানীয় মানুষকে এই গির্জার ব্যাপারে জিজ্ঞেস করেন লক্ষ্য করবেন ওনারা এটাকে পাথুরে গির্জা বলে উল্লেখ করছেন। যতদূর জানতে পারা যায় এই সেন্ট জনস চার্চ যখন তৈরি হচ্ছিল সেই সময় বাংলার সুলতানি যুগের রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ থেকে এই সমস্ত পাথর তুলে আনা হয়েছিল। এবং এই যে নীল রঙের পাথরটা যেটা দিয়ে অল্টারের মেঝে নির্মিত, এই পাথরটা নাকি বাংলার সুলতান হুসেন শাহের কবর থেকে নিয়ে আসা হয়েছে। হুসেন শাহের কবরটা ভেঙে দেওয়া হয় এবং সেইখান থেকে এই মার্বেলটাকে তুলে নিয়ে আসা হয়। আজও যদি আপনি মালদার গৌড়ে যান তাহলে কিন্তু হুসেন শাহের কবর দেখতে পাবেন না, কারণ অলরেডি এটাকে ভেঙে দিয়ে এর মার্বেলটাকে সেন্ট জনস চার্চের মেঝে নির্মাণে ব্যবহার করা হয়ে গিয়েছে। এবারে মালদা থেকে এতদূর কলকাতায় কি করে আনা হবে? সহজ উপায় হচ্ছে গঙ্গা নদী বরাবর এইটাকে নৌকোয় চাপিয়ে দেওয়া হোক এবং জলপথে অত্যন্ত সহজেই এটা কলকাতায় এসে পৌঁছে যাবে। এখন যদি আপনাকে আমি বলি এই অল্টারের ঠিক নিচে একটা কবর রয়েছে তাহলে কি ওটা আপনি বিশ্বাস করবেন? দেখুন আপনাকে প্রমাণ দেখাই। এইখানে ভিডিওতে লক্ষ্য করুন মেঝের ওপর কিছু একটা লেখা রয়েছে একটা ফলকের ওপর। এটাকে যদি সামনে থেকে দেখি তাহলে আপনারা এই রকম দেখতে পাবেন। আসলে অল্টারের ঠিক নিচে এই জায়গাটাতে সমাধিস্থ রয়েছেন কলকাতার প্রথম বিশপ থমাস ফ্যানশ মিডলটন। এইবারে অল্টারের সামনে দেখুন একটা বিরাট বড় বাদ্যযন্ত্র রয়েছে। এইটাকে বলা হয় দ্য অর্গ্যান পাইপ। আসলে যখন কোনো প্রার্থনা সঙ্গীত বা ধর্মীয় সঙ্গীত গাওয়া হয় তখন এই বাদ্যযন্ত্রটি সঙ্গে বাজানো হয়। আমি যতদূর জানি কলকাতার যত চার্চ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই সেন্ট জনস চার্চের পাইপ অর্গানটা। এইবারে দেখুন অল্টারের ঠিক পাশে একটা ছোট চ্যাপেল রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা স্টেইন গ্লাস উইন্ডো। এইগুলো আপনি কলকাতার বিভিন্ন চার্চে গেলেও দেখতে পাবেন। আপনি সেন্ট জনস চার্চের ভেতরে গেলে দেখবেন এর দেওয়াল জুড়ে প্রচুর সুন্দর কাজ করা স্মৃতিফলক লাগানো রয়েছে। তবে এদের মধ্যে কয়েকটা বেশ ইন্টারেস্টিং, যার মধ্যে এই দেখুন একটি হচ্ছে
জেমস প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা এই ফলক। এই জেমস প্যাটেল হচ্ছেন আমাদের ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পলের একজন পূর্বপুরুষ। এনার সম্পর্কে বেশ মজার একটা কথা উইলিয়াম ডালরিম্পল লিখে গিয়েছেন। ওনার মতে এই জেমস প্যাটেল অত্যন্ত ধান্দাবাজ একটি লোক ছিলেন এবং তার শেষ ইচ্ছা ছিল ওনার মৃত্যু হলে তাকে যেন ইংল্যান্ডে গিয়েই সমাধিস্থ করা হয়। যথারীতি একদিন তিনি মারা গেলেন। তখন ওনার স্ত্রী ঠিক করে যে জাহাজে করে কলকাতা থেকে যদি ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় তার মাঝে ডেড বডি পচে গলে একদম একাকার কাণ্ড হবে। তাহলে আমাদের ডেড বডি প্রিজার্ভ করার উপায় কি? উনি মাথা খাটিয়ে বের করলেন যে কফিনের মধ্যে এই জেমস প্যাটেলের মৃতদেহ রাখা হবে সেইটাকে যদি রম দিয়ে ভর্তি করে দেওয়া যায় তাহলে ডেড বডি ভালো রকম প্রিজার্ভ থাকবে। সেই মতো তিনি জেমস প্যাটেলের কফিনের মধ্যে রম দিয়ে ভর্তি করলেন এবং কফিনটাকে বন্ধ করে দিলেন। ডালরিম্পল লিখছেন, একদিন রাত্রে তিনি লক্ষ্য করেন এই জেমস প্যাটেলের মৃতদেহটা কফিনের ডালা খুলে উঠে বসেছে। এই দৃশ্য দেখে ওনার স্ত্রী হার্ট ফেল করে সঙ্গে সঙ্গে মারা যান। এবারে জাহাজের কর্মীরা এই দুটো মৃতদেহকে নিয়ে চাপে পড়ে যায়। তখন তারা ঠিক করে এই জেমস প্যাটেলের যে কফিন তার মধ্যেই ওনার স্ত্রীর মৃতদেহটাকেও ঢুকিয়ে দেওয়া হবে এবং যেহেতু রাম দিয়ে ভর্তি করা রয়েছে সুতরাং মৃতদেহ দুটোই প্রিজার্ভ থাকবে। এবারে সমস্যা হলো ইংরেজদের এই মদের প্রতি একটা বেশ ভালো রকম দুর্বলতা রয়েছে। জাহাজের একজন কর্মচারী এই খবরটা জানতে পেরে যায় যে ওই কফিনের মধ্যে প্রচুর রাম রয়েছে। তখন সে লোক কী করে, ওই কফিনের মধ্যে একটা ছোট ফুটো করে দেয় এবং সেই ফুটো দিয়ে রমের স্রোত বেরিয়ে আসতে শুরু করে। তারা তো প্রয়োজন মতো সেখান থেকে রম পান করছে, কিন্তু মুশকিল হলো ওই ফুটো দিয়ে বেরিয়ে আসা সমস্ত মদ পুরো জাহাজময় ছড়িয়ে রয়েছে এবং রম একটা অত্যন্ত দাহ্য বস্তু। এমন সময় শোনা যায় যে ওই রম খেয়ে জাহাজের নাবিক ক্যাপ্টেন থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বার মাতাল হয়ে গিয়েছিল এবং একদিন রাত্রেবেলা ওই মদের নেশার চোটে জাহাজের নাবিক দিক ঠিক করতে ভুল করে এবং সোজা গিয়ে ধাক্কা মারে একটা পাথরে এবং এই পাথরে ধাক্কা মারার ফলে সঙ্গে সঙ্গে জাহাজে প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং সমস্ত জাহাজে আগুন ধরে যায়। এবং এইটা হয়েছিল আমাদের সাগর দ্বীপের কাছাকাছি। জেমস প্যাটেলের শেষ ইচ্ছা কিন্তু পূর্ণ হয়নি। উনি কবরস্থ তো হলেনই না, বরং তার একেবারে দাহ সংস্কার হয়ে গেল। এইখানে দ্বিতীয় আরও একটা ইম্পর্টেন্ট ফলক রয়েছে। এইটি হলো জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিকের এবং এই কবরের ওপর দেখুন মার্বেলে কাজ করা কি সুন্দর একটা চিত্র আঁকা রয়েছে। এই জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিক সম্বন্ধে জানা যায় যে ইনি একসময় হায়দ্রাবাদে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে নিযুক্ত ছিলেন এবং ওই সময়ে একটি মুসলমান মেয়ের প্রেমে তিনি পড়েন এবং তাকে বিয়ে করার জন্য নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেন। এনার সম্বন্ধে যদি আপনি আরও জানতে চান তাহলে উইলিয়াম ডালরিম্পলের লেখা দ্য হোয়াইট মুঘলস এই বইটি আপনাকে কিন্তু পড়তে হবে। আপনারা ধর্মতলায় এই মনুমেন্টটা নিশ্চয়ই দেখেছেন। এর নাম হচ্ছে দ্য গ্লোরিয়াস ডেড সেনোটাফ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত ইংরেজ মারা গিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্তম্ভটি বানানো হয়েছে। এর গায়ে কিছু পিতলের নির্মিত ফলক লাগানো ছিল। এইখানে দেখুন এই সমস্ত ফলকগুলো আজকে সেন্ট জনস চার্চের দেওয়ালে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটি হলো আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত এই গির্জাতেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ছোটোবেলায় আমরা একটা ছড়া খুব শুনেছি, সারে গামা পাধানি বোম ফেলেছে জাপানি, বোমের ভিতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। এই ছড়াটার উৎপত্তি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন কলকাতার উপরে জাপানিরা বোম্বার প্লেন দিয়ে বোমা ফেলত এবং এই রকমই একটা বোমা পড়েছিল এই সেন্ট জনস চার্চের ওপর এবং যার ফলে এর খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এবারে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং যেটা দিয়ে ভিডিওটা শেষ করব সেইটা হলো একটা বিখ্যাত অয়েল পেইন্টিং। আপনারা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা দ্য লাস্ট সাপার ছবিটা নিশ্চয়ই দেখেছেন, যেখানে যীশুখ্রিস্ট তার 12 জন শিষ্যকে নিয়ে একটি টেবিলে খেতে বসেছেন। তবে এরই একটা ভারতীয় সংস্করণ রয়েছে এই গির্জার মধ্যে, যেটি এঁকেছেন জোহান জফানি নামক একজন জার্মান চিত্রকার। এই দেখুন সেই ছবি।
ছবিতে দেখুন ঠিক মাঝে বসে রয়েছেন যীশুখ্রিস্ট এবং ঠিক তার পাশেই এই যে মেয়েলি চরিত্রটি, এটি হচ্ছে সাধু জন বা সেন্ট জন, যার নামে এই গির্জাটি। এইবার একটা মজার ফ্যাক্ট বলি, সেটি হলো এইখানে যতগুলো হিউম্যান ফিগার আপনি দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের চরিত্রে সিটিং দিয়েছেন তৎকালীন কলকাতার কিছু বিখ্যাত ব্যক্তিত্ব। ছবিতে দেখুন এইখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন জুডাস, যিনি যিশুকে ধরিয়ে দিয়েছিলেন। এনার চরিত্রে সিটিং দিয়েছেন কলকাতার একজন বিখ্যাত অকশনিয়ার, যাকে কিন্তু বলা হয়নি যে তিনি জুডাসের চরিত্রে সিটিং দিচ্ছেন, যেটা নিয়ে পরে কিছু আইনি গণ্ডগোলও হয়েছিল। কয়েক বছর আগে এই ছবিটা ভারত এবং জার্মানি দুই দেশ মিলে রেস্টোরেশন করে এবং তারপর এটাকে পুনরায় এই সেন্ট জন চার্চে ফিরিয়ে দেওয়া হয়। আপাতত এই দুটো ভিডিওর মাধ্যমে আমি কলকাতার সেন্ট জনস চার্চের ইতিহাস এবং কলকাতার ইতিহাসে এর গুরুত্ব এইটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তবে এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইতিহাসটা ব্যক্ত করা যায় না, এবং সেই জন্য আমার অনুরোধ, আপনারা সময় পেলে একবার এই গির্জাটি ঘুরে আসুন। আমার ধারণা গির্জাটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং এরকমই আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ইতিহাস উৎসাহী মানুষের সঙ্গে শেয়ার করতে অনুরোধ করলাম। দেখা হবে পরের দিন অন্য একটি এপিসোডে। ধন্যবাদ।